Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. I am Muhammad Abdul Bari, lecturer in English, Sonapukur Surabhi College, Parbatipur, Dinajpur. Today I would like to talk about completing sentences. This item is present in HSC exam, SSC exam, even in other uh, classes. For example, 9, 10 also, and many other jobs also we see such type of question. Especially I want to deliver my lecture for the students of class SSC and HSC. How can we write down this question answer? In this question item, you have to write down the full sentence. Which part is present in the question, you have to write. Then which part is not completed, that means you have to complete. You will write down and underline your completed part. Then it will be full sentence. In HSC short syllabus, 7 sentences will be given. 7 incomplete sentences will be given, and you have to complete all this, and marks will be 7. But before this short syllabus, it was only 5 marks, and there were 10 sentences. Each of the sentence content only 0.5 marks. That means half mark. But now this question items contains 7 sentences, and each sentence contains 1 mark. That means total marks 7. Now I want to start the topic. Completing sentence. কোনো ইনকমপ্লিট সেন্টেন্স অসম্পূর্ণ বাক্যের সঙ্গে প্রয়োজনীয় শব্দ বা শব্দসমূহ সংযোজন করে যে অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয় তাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে আমরা কিছু প্রয়োজনীয় শব্দ, সেটা একটাও হতে পারে, একাধিক শব্দ হতে পারে, আবার কোনো ক্লজও হতে পারে, যুক্ত করে যখন তার অর্থটা পূর্ণ হয়ে যাবে তখন তাকে বলছি আমরা কমপ্লিট সেন্টেন্স। এক্ষেত্রে খেয়াল রাখবো, অনেক স্টুডেন্টের মাঝে এই চিন্তা চেতনা দেখতে পাওয়া যায় যে সলিউশন পেপার যেটি আছে সেটি মনে হয় আমাকে দিতে হবে না, তোমার অর্থপূর্ণ হলেই হবে। আরেকটি বিষয় দেখা যায়, এই কোনো একটা কমপ্লিট সেন্টেন্স লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের মিলটার দিকে খেয়াল রাখতে হয়, যাতে অর্থগত দিক থেকে ভুল না হয়ে যায়। যেভাবে প্রশ্ন হবে, এখানে 10টি ছোট ছোট টেক্সট বা 10টি বাক্যের একটি টেক্সট দেওয়া থাকবে, যেখানে 10টি শূন্যস্থান থাকবে, তবে শর্ট সিলেবাসে থাকবে 7টি বাক্য। যেভাবে উত্তর লিখতে হবে, শিক্ষার্থীরা ক্লজ বা ফ্রেজ ব্যবহার করে গ্যাপ পূরণ করে সম্পূর্ণ বাক্য লিখবে এবং উত্তর অংশে আন্ডারলাইন করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.5 মার্কস দেওয়া হবে। এক্ষেত্রে মোট মার্কস হবে 5, তবে এবারের শর্ট সিলেবাস এইচএসসিতে 7 মার্কস থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স সঠিকভাবে পারার জন্য প্রদত্ত সেন্টেন্সের মিনিং, অর্থ, ইউজ, ব্যবহার ও স্ট্রাকচার, গঠন কাঠামো ভালোভাবে জানতে হবে। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে ভালো করে আমরা পরীক্ষায় উত্তর লিখতে পারবো না, হয়তো লিখব কিন্তু অর্থের দিক থেকে সঠিক হবে না, যার কারণে মার্কসও পাবো না। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট রুলসের দিকে তাকাবো, যে রুলসগুলো পরীক্ষাতে প্রায় আসে। আর মজার বিষয় হচ্ছে, আমি এই রুলগুলো বোর্ডের প্রশ্নের সাথে মিল রেখে সংযোজন করার চেষ্টা করেছি, যে কোন রুলে কোন প্রশ্ন সমাধান হবে সেই বিষয়গুলি বোর্ড থেকে যাচাই বাছাই করে সেই রুলের সাথে আমি সংযুক্ত করেছি। আশা করছি শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে রুলটি দেখে তাহলে উদাহরণটি তারা বুঝতে পারবে, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ডের সাথে সম্পৃক্ত। তা আমরা শুরু করি। রুল 1, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। কোনো কাজ করার এখনই উপযুক্ত সময় বোঝাতে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করে থাকি। এর স্ট্রাকচারের দিকে আমরা একটু খেয়াল করব। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব টু প্লাস অবজেক্ট বসাতে হবে। এক কথায় ইট ইজ টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা যায়। এটি একটি স্ট্রাকচার। আমরা উদাহরণ দেখছি যে সি সেড ইট ইজ হাই টাইম উই চেঞ্জড
আওয়ার ব্যাড হ্যাবিট। একটু খেয়াল করি যে ইট ইজ হাই টাইম এই অংশটুকু দেওয়া আছে, তারপরে অংশটা আমার পূরণ করতে হবে এবং উইও দেওয়া আছে। তার সাবজেক্ট থাকলে আমাকে খেয়াল রাখতে হবে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, অন্যথায় সেটি ভুল হয়ে যাবে। আমরা একটু দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অংশটা যে চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, তারপরে দেওয়া হয়েছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, টু প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি আমরা দেখি যে ইট ইজ টাইম দেওয়া আছে, তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসেও কিন্তু আমরা সেটা কমপ্লিট করতে পারবো। উদাহরণ দেখি একটা, যেটি দিনাজপুর বোর্ড 2019-এ এসেছে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ টাইম দিয়ে আর দেয়নি আমাকে, তাহলে ইট ইজ টাইমের পরে আমরা কি করব, টু বসাবো একটা, তারপরে ভার্ব অন বসাবো, তারপরে এক্সটেনশন বসাবো। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময় টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করার। আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে ফর যদি থাকে তাহলে কি ঘটনা ঘটবে, স্ট্রাকচারটি খেয়াল করি ভালো করে। যদি ফরের উপস্থিতি দেখতে পাই বা ফর নিয়ে আসা হয়, তাহলে নাউন বা প্রোনাউন বসাবো, এরপরে টু, তারপরে V1 প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দেখি, ইউ আর অ্যাডিক্টেড টু স্মোকিং, তুমি ধূমপানে আসক্ত। ইট ইজ হাই টাইম ফর ইউ টু গিভ আপ স্মোকিং, অর্থাৎ ধূমপান ছাড়া এটাই সবচেয়ে তোমার ভালো সময়। এবার আমরা যে রুলটি দেখব উইথ এ ভিউ টু, এই রুলটা এত বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় আসে। তাহলে উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে বা জন্য বা কারণে। স্ট্রাকচারটা একটু খেয়াল করি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে উইথ এ ভিউ টু এর পরে আমাদেরকে ভার্ব অন সাথে আইনি যোগ করতে হবে, এরপরে এক্সটেনশন। খেয়াল রাখবো আমরা টু প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইনি যোগ করা যায় না, কিন্তু এখানে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্য বা কারণে। সঙ্গত কারণে টোটাল ফর্মটি যেহেতু একটা ফ্রেজ, যার কারণে আমরা এখানে আইনি যোগ করতে পারবো এবং এই নিয়মে বলা হয়েছে। এক্সাম্পলগুলো একটু দেখি আমরা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন। উইথ এ ভিউ টু কিসের জন্যে, সার্ভিং দ্য এলিং পিপল, অর্থাৎ অসুস্থ মানুষদেরকে সেবা দেওয়ার জন্য তিনি নার্স হতে চেয়েছিলেন। তাহলে এখানে একটা খেয়াল করি, আমার কোশ্চেনে কিন্তু উইথ এ ভিউ টু দেওয়া আছে, আমি এবার ভার্বের সাথে আইনি যোগ করব, দিয়ে বাকি অংশটা পূরণ করব। এটা রাজশাহী বোর্ড 19 সালে এসেছে, 2019-এ। আই ওয়াজ রিয়ালি ইন আ গ্রেট ডেঞ্জার, আমি একটা বড় বিপদের মধ্যে ছিলাম। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, তিনি এখানে এসেছিলেন টু ড্যাশ, কী করার জন্য এসেছিলেন, আমি বিপদের মধ্যে ছিলাম, তো তিনি কী করার জন্য এখানে এসেছেন, আমাকে সাহায্য করার জন্য। তাহলে এখানে হেল্পিং মি, অর্থাৎ হেল্পের সাথে আইনি যোগ করা আছে। আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশ অনেক সমস্যায় মানে ঘেরাও। উই ওয়াল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, আমাদের সবারই আসা দরকার কিসের জন্য, সলভিং অল দোজ প্রবলেমস। এটা দিনাজপুর বোর্ড 19-এ আসছে। দেখো তাহলে কতগুলো প্রশ্ন তোমার 2019 সালে এই উইথ এ ভিউ টুকে ভিত্তি করে এসেছে, কত গুরুত্বপূর্ণ। রুল 3 নম্বরটা দেখবো এবার আমরা, ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট, এর রুলটিও গুরুত্বপূর্ণ। যাতে বা যার ফলে বা যাতে করে, ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট এর পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরের অংশটা কী করবো আমরা, সাবজেক্ট প্লাস ক্যান বা মে প্লাস V1 প্লাস এক্সটেনশান। এবং ইন অর্ডার দ্যাট অবলিক শো দ্যাট এর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটাকে করবো আমরা সাবজেক্ট প্লাস কুড বা মাইন্ড, তারপর V1 প্লাস এক্সটেনশান। আমরা আরেকটি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইন অর্ডার দ্যাট অবলিক শো দ্যাট প্লাস প্রথম সাবজেক্টটির প্রোনাউন ফর্ম প্লাস ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইন্ড অথবা প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে একটা বিষয় খেয়াল করবো আমরা, এই যে ক্যান আর কুড, তারপরে মে মাইন্ড, যদি প্রেজেন্ট ফর্মে থাকে আগের অংশ তাহলে প্রেজেন্ট ফর্মে করতে হবে, যদি পাস্ট ফর্মে থাকে আগের অংশ পরেরটা করতে হবে পাস্ট ফর্মে। উদাহরণ দেখি, আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথ, আমাকে উষ্ণ পোশাক পরিধান করতে হবে, সো দ্যাট যাতে করে আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং এ কোল্ড, যাতে ঠান্ডা আমাকে না লাগে এই কারণে। আচ্ছা, লেটস টেক এ ট্যাক্সি, চলো আমরা একটা ট্যাক্সি নিই, সো দ্যাট যাতে করে উই ক্যান রিচ দ্য কলেজ ইন টাইম, যথাসময়ে আমরা কলেজে পৌঁছতে পারি।
এবার আমরা যেটি দেখবো অ্যাজ ইফ অ্যাজ দো, এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুল। রাইট ফ্রম ভার্সেও কাজ করে, পাশাপাশি আমাদের কমপ্লিট সেন্টেন্সেও কাজ করবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ক্ষেত্রে প্রথম অংশ ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এখানে স্ট্রাকচারগুলো দিয়েছি আমি, স্ট্রাকচারগুলো দেখবে তোমরা। এবার আমরা উদাহরণগুলো দেখব। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ ডক্টর। একটু খেয়াল করি, অ্যাজ দো এখানে দেওয়া আছে, তার আগে কিসে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি আগের অংশ থাকে পরেরটা কী হবে, পাস্ট ইনডিফিনিট। তবে নোট হিসেবে একটি আমি তোমাদের তথ্য দিই, এখানে যদি বি ভার্ব আসে তাহলে অলওয়েজ ওয়ার হবে। হিয়ার পরে কিন্তু কখনো ওয়ার হয় না, ওয়াজ হয়। কিন্তু এখানে অ্যাজ ইফ অ্যাজ দো এর বেলায় যদি বি ভার্ব আসে তাহলে সবসময় কেন ওয়ার বসাতে হবে, এটি গ্রামাটিক্যালি রুলস। বি নাম্বারটা একই দেওয়া আছে আর সি নাম্বারটা একই রুলেই দেওয়া হয়েছে আর কি। তবে একটা বিষয় খেয়াল স্মরণ রাখবে, যদি এটা এরকম হতো যে হি স্পিক্স হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ অ্যাজ দো অ্যাজ ইফের পূর্বাংশ পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে উদাহরণ দেওয়া হয়নি, তবে তোমরা স্মরণ রাখবে অ্যাজ দো অ্যাজ ইফের পূর্বাংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এবার আমরা রুল 5 নম্বরটা দেখব। লেস্ট এর মানে হচ্ছে পাছে ভয় হয় যে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুল। এখান থেকে পরীক্ষাটা আসেই, যা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, কত বোর্ডে এসেছে এই প্রশ্নটি। স্ট্রাকচারটা একটু খেয়াল করবো আমরা। লেস্ট পয়েন্ট দেওয়া থাকবে পরীক্ষাতে, আমাকে পরেরটুকু পূরণ করতে হবে। তাহলে সাবজেক্ট বসানোর পরে শুড অথবা মাইট, তারপরে V1 প্লাস অবজেক্ট বসাতে হবে আমাকে। তাহলে এই অংশটা আমরা স্মরণ রাখবো খুব গুরুত্ব সহকারে, যে লিস্টের পরে কি হবে। লিস্টের পরে হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপর V1 প্লাস এক্সটেনশন। উদাহরণ দেখি আমরা। উই আর লেট মানে আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো। লেস্ট পিছনে ভয় হয় যে উই শুড মিস দ্য ফার্স্ট ক্লাস, আমরা প্রথম ক্লাসটা মিস করবো, এই কারণে দ্রুত হাঁটার কথা বলা হচ্ছে। এখানে আমাকে পরীক্ষাতে এখান থেকে লিখতে হবে, শেষের বাক্যটা লিখতে হবে এ পর্যন্ত, আগেরটুকু লেখার কোনো প্রয়োজন নেই। বুঝলেন, এখান থেকে লিখবো ওয়াক ফার্স্ট লেস্ট, নাম্বার দেবো এই লেটার, দ্য ওয়াক ফার্স্ট লেস্ট দিয়ে এইটুকু লিখে আমরা আন্ডারলাইন করবো। আমারটাই লিখতে হবে এমন কথা না, তোমরা একটা অর্থপূর্ণ একটা বাক্যাংশ দিবে এই জায়গাটাতে। সাবজেক্ট বসাবে, সাবজেক্ট বসে একটি বসাবে শুড অথবা মাই, তারপরে V1 প্লাস এক্সটেনশন। তারপরে উদাহরণগুলো একইভাবে দেওয়া হয়েছে। এবার আমরা 6 নম্বর রুলটা দেখব। দো বা অল দো এর অর্থ হচ্ছে যদিও তবুও অথবা, এভাবে করে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই রুলটি থেকে পরীক্ষাতে আসে প্রশ্ন। আর স্ট্রাকচারটা একটু খেয়াল করি, দো অল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এর সাথে প্রাসঙ্গিক একটা বাক্যাংশ লিখতে হবে। একটু খেয়াল করি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে। দো হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে শোনার ক্ষেত্রে কি বধির, হি ইজ ভেরি স্টাডিয়াস, সে পড়ুয়া কিন্তু খুবই। আই ওয়ার্কড হার্ড অলদো আই ওয়াজ সিক, যদি আমি অসুস্থ ছিলাম আমি কঠোর পরিশ্রম করেছি। একটা বিষয় তোমাদের সুবিধার্থে বলে রাখি, দো অলদো তার ক্ষেত্রে বিপরীত ধর্মীয় বাক্যাংশ হয়। তার একটা উদাহরণ দেখো, সি নম্বরে বলছে যে আই ওয়ার্কড হার্ড অলদো আই ওয়াজ সিক। আচ্ছা, আমি অসুস্থ থাকলে কি করে কঠোর পরিশ্রম করেছিলাম, এটা চিন্তা করতে কেমন মনে হয় না? কিন্তু এর নিয়মটা এরকমই। অনেক সময় সমাজে দেখবে যে কোনো মানুষ হাঁটতে পারে না, কিন্তু টাকার লোভে কষ্ট করে হলে খড়িয়ে হেঁটে গিয়ে কাজে যাচ্ছে। এটাই বলা হচ্ছে যে বিপরীত ধর্মীয় বাক্যাংশ এখানে বসবে। রুল 7 ক্ষেত্রে আমরা দেখবো এবার। অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে যেহেতু, বিকজ মানে কারণ, সবগুলো কিন্তু কারণ অর্থে ব্যবহৃত হয়। দেখিনি আমরা এবার স্ট্রাকচারগুলো কেমন হবে। বলছে যে অ্যাজ অথবা সিন্স বা বিকজ কারণ শব্দগুলো কারণ প্রকাশক অংশের শুরুতে বসে, অর্থাৎ যে কারণ বোঝাবে তার শুরুতে আমরা অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ বসাবো, এবং অপর অংশ কারণের ফলাফল প্রকাশ করে। পাশাপাশি সেন্টেন্সের উভয় অংশে সাধারণত একই টেন্স ব্যবহার করা হয়। এর কিন্তু একাধিক নিয়ম রয়েছে। দেখো স্ট্রাকচারটি খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এবার আমরা উদাহরণ দেখি। সিন্স দে হ্যাড নো মোর কোশ্চেন টু ডিসকাস, যখন তাদের কোশ্চেন আলোচনার কোনো কারণ ছিল না, আলোচনা ছিল না, দে স্টপ দ্য ডিসকাশন, তারা আলোচনা থামাই দিল। সিন্স আই এম আর্লি রাইজার, আমি তাড়াতাড়ি ওঠার কারণে আই গেট সাফিসিয়েন্ট টাইম টু কমপ্লিট মাই ডেজ ওয়ার্কস। পরের টু একইভাবে দেখো, তারপরে শো দ্যাট, এত যে, শো দ্যাট মানে হচ্ছে যে এত যে। এই রুলটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে দ্যাট প্লাস প্রথম সাবজেক্টটির প্রোনাউন ফার্ম প্লাস অর্থের মিল রেখে ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দ্যাটের পর সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বসে, তারপরে ভিওন প্লাস এক্সটেনশন হয়। উদাহরণ দেখি আমরা। দ্য ম্যান অলসো উইক, লোকটা এত বেশি অসুস্থ ছিল যে, দুর্বল ছিল যে, দ্যাট হি কুড নট ডু অ্যানি ওয়ার্ক প্রপারলি। একটা বিষয় স্মরণ রাখবো আমরা, যদি দ্যাটের আগের অংশে পাস্ট টেন্সে থাকে, পরের ক্ষেত্রে সাবজেক্টের পরে কুড অথবা মাইন্ড বসাতে হবে। আগের অংশে যদি প্রেজেন্টে থাকে তাহলে সাবজেক্টের পরে ক্যান অথবা মে বসাতে হবে। সি নাম্বারটা দেখো, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ দ্য সিলিং। এখানে প্রেজেন্টে আছে যার কারণে এখানে ক্যান হয়েছে, এখানে পাস্টে আছে যার কারণে এখানে কুড হয়েছে। আমরা ইতিমধ্যেই 1 থেকে 8টি রুল আজকে দেখলাম। এই রুলগুলি থেকে তোমরা ইতিমধ্যেই শুনেছো বা স্ক্রিনে দেখেছো যে প্রতিটি রুল থেকে পরীক্ষাতে এসেছে, এবং আমি চেষ্টা করেছি এই রুলগুলোর সাথে ম্যাচ রেখে পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উদাহরণ সহকারে বোঝানো। তোমরা যদি এই বিষয়গুলি সঠিকভাবে প্র্যাকটিস করো এবং রুলগুলো মুখস্থ রাখো, আমার বিশ্বাস তোমরা পরীক্ষাতে অনায়াসেই 7-এ 7 পাবে এই সংক্ষিপ্ত সিলেবাসে, আর অরিজিনাল যেটা পূর্বের সিলেবাস ছিল সেখানে 5-এ 5 পাবে। To sum up, I want to mention, dear students, please study all these rules and memorize so that you can apply all these rules in your examination hall. Thank you very much for watching my class, and I also hope that you will comment what do you think. If you think that there is something wrong, of course you will comment in the comment section. I'll try my best to give your comment response so that you can get your answer again. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.